কাল স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 58.83%। এবং ফলাফল কেন খারাপ হলো পর্যালোচনা করে খুঁজে বের করা হবে, জানালেন শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল বিকেল 4টায় সনদের স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এই আয়োজনে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 8 মাস ধরে 3 ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে অবশেষে স্বাক্ষরিত হয়ে চূড়ান্ত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরই কাজ শুরু করে কমিশন। অবশেষে সকলের মতামত পর্যালোচনা এবং নির্ভুল আকারে জুলাই সনদ লিখিত আকারে চূড়ান্ত করে গত 14 অক্টোবর সনদের চূড়ান্ত কপি প্রতিটি রাজনৈতিক দলের কাছে তুলে দেওয়া হয়। সারা দেশে প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। রাইসুল রিফাতের ক্যামেরায় নাসিমুল বাড়ি সৌরভের প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে দেশের 11টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির এ ফলাফল প্রকাশ করেন। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাশের হার দাঁড়িয়েছে 58.83%। তবে গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে 18.95%। ফলাফল প্রকাশের পরপরই রাজধানীর বিভিন্ন কলেজে ভিড় জমায় শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ক্যাম্পাস জুড়ে তখন উচ্ছ্বাস, হাসি আর ভালো রেজাল্ট পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দনে মুখর পরিবেশ। শিক্ষার্থীদের এই রেজাল্ট নিয়ে খুশি অভিভাবকরাও। হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বোন, আমরা যতটুকু পেরেছি ওকে সাপোর্ট করেছি। ওর অ্যাচিভমেন্ট আমাদের সবার অ্যাচিভমেন্ট। বছরের শুরু থেকে এই পরীক্ষা শুরুতে আমরা একটু টেনশনে ছিলাম, তবে আমরা উই আর ভেরি কনফিডেন্ট যে আমার মেয়ে ভালো করবে। এটা কনফিডেন্স ছিল, কারণ সে অলওয়েজ বিকরণেসায় সে 1 to 5 এর ভিতরে থাকতো, সে ইংলিশ ভার্সনের। এবার একেবারে পরীক্ষার প্রশ্ন অনেক হার্ড ছিল, কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব যে রেজাল্টের জন্য কেউ হলো মন খারাপ না করে সবাই যেন ভর্তির প্রিপারেশন ঠিক মতো নেয়। অভিভাবকদের পাশাপাশি উচ্ছ্বাসিত ছিল শিক্ষার্থীরাও। আলহামদুলিল্লাহ, হার্ড ওয়ার্ক করেছি, আমার বাবা মা অনেক কষ্ট করেছে, সেটার ফল পেয়েছি, তাই খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ এবছর তো এমনি রেজাল্ট ধস নেমেছে, কিন্তু তারপরেও যে A+ পেয়েছি, আমার ফ্রেন্ডরা A+ পেয়েছে, এর জন্য আমি অনেক বেশি হ্যাপি। সবার এক্সাম কম বেশি খারাপ হয়েছে, আমিও বলবো না আমার সবগুলো পরীক্ষা একদম ভালো হয়েছে, মন মতো হয়েছে। কিছু পরীক্ষা আমারও খারাপ গেছে, তখন মনে হচ্ছিল যে হয়তো GPA 5ই পাবো না, কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পেয়েছি, এটাই অনেক বেশি। এদিকে সামগ্রিকভাবে যে ফলাফল হয়েছে এতে মেধার মূল্যায়ন ঘটেছে বলে মনে করেন এই শিক্ষক। সরকার চেয়েছেন মেধার মূল্যায়ন হোক, সেক্ষেত্রে যেটা হয়েছে 15 বছর গত কয়েক বছর যেটা হয়েছে যে লিখলেই নাম বা লিখলেই বা সেই ধরনের প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে, খাতা দেখার ধারা চেঞ্জ হয়েছে, এর ফলে প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে। এবছর সারা দেশে GPA 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় কমেছে প্রায় 78,000। এদিকে এবারও পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে 59,232 জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে, আর GPA 5 পেয়েছে 4,991 জন। নাসিমুল বাড়ি সৌরভ, বিজয় টিভি, ঢাকা। এইচএসসিতে খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। সকালে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, এবারের ফলাফল সবাইকে বিস্মিত করেছে।
ফলাফল কেন খারাপ হলো পর্যালোচনা করে খুঁজে বের করা হবে। তিনি আরও বলেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হলেও শিক্ষার্থীদের মঙ্গলের জন্য এবার প্রাপ্য নাম্বারই দেয়া হয়েছে। এ সময় 7 কলেজের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি। এখানে মন্ত্রণালয় বা বোর্ড তাদের পরীক্ষা নেবার কথা। ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে প্রশ্নপত্র করা হয়েছে, তার উত্তর দেওয়া হয়েছে। শিক্ষকরা ইনফ্যাক্ট বোর্ড আমাকে বলে নর্মালি যা সময় পান তার থেকে একটু বেশি সময় পেয়েছেন খাতা দেখার জন্য। খাতা দেখে তারা দিয়েছেন এবং তারাও এখানে স্বস্তি প্রকাশ করেছেন যে তারা ঠিক মতো সেটা দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে যেটা প্রাপ্ত নম্বর সেটাই আমরা সেখানে দিয়েছি। আইনি ভিত্তি না দিলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানান। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের বিষয়ে চূড়ান্ত করা সহ 3 দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে জুলাই সনদের স্বাক্ষর নিয়ে ছলচাতুরি করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এনসিপির প্রতীক ইস্যুতে ইসি নিরপেক্ষতা হারাচ্ছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা চলছে। জুলাই হত্যাযজ্ঞের অপরাধের বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দেওয়া উচিত, কিন্তু সেটা যেহেতু সম্ভব নয় তাই সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে অন্ততপক্ষে একবার ফাঁসির দাবি জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার 5ম ও শেষ দিনের যুক্তিতর্কে আদালতের কাছে এই দাবি জানান তিনি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে 5 দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন চিফ প্রসিকিউটর। তিনি আরও বলেন, গত বছরের 3 আগস্টের পর আন্দোলনকারী ছাত্র জনতা ও পুলিশের মধ্যে সেনাবাহিনীর ঢাল হয়ে না দাঁড়ালে আরও অজস্র প্রাণ ঝরে যেত। যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মামলার পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করেন। কিভাবে ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সে বিষয়গুলো আদালতের কাছে প্রতিষ্ঠিত করতে সাক্ষীদের জবানবন্দি তুলে ধরেন প্রসিকিউটর। শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণ অভ্যুত্থানে শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয় দাবি করে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, শেখ হাসিনার ফোনালাপ, রাজসাক্ষী সহ অন্য সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন তথ্য উপাত্তে তা প্রমাণিত। এমন কোনো কাজ বিএনপি করতে চায় না যাতে জুলাইয়ের রক্ত বৃথা হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময়ে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে সরকার গঠন করে গুম, খুন ও নির্যাতনের বিচার সম্পন্ন করার কথা জানান তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশকে ভালোবাসলে অনির্বাচিত সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না জানিয়ে তিনি বলেন, বিদেশিদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে নির্বাচন এখনই প্রয়োজন। তবে নির্বাচন নিয়ে সংশয় করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা। এমন কাজ আমরা করতে চাই না যেই কাজ আমাদের এই রক্ত বৃথা যেতে পারে, যেই কাজ ওই হিন্দুস্তানকে আবার বাংলাদেশে রাজনীতিতে সম্পর্কিত করে হাসিনাকে পুঁছিন যাতে না করতে পারে। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন এবার যুক্ত হল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে। প্রতিষ্ঠানটি এখন আর্জেন্টিনা দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর, যার ফলে জাতীয় দলের সব ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে ওয়ালটনের নাম ও লোগো ব্যবহৃত হবে। এই পার্টনারশিপের ফলে ওয়ালটনের পণ্য এবং ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজদের মতো তারকা খেলোয়াড়দের। প্রতিষ্ঠানটির লক্ষ্য এই সহযোগিতার মাধ্যমে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করা। সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং ওয়ালটনের মধ্যে 1 বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল ফেসবুক পেজে এ চুক্তি ঘোষণা করা হয়। পোস্টে দেখা গেছে আর্জেন্টিনার তারকা খেলোয়াড়রা ওয়ালটনের
অত্যাধুনিক কারখানা এবং বিভিন্ন পণ্যের সঙ্গে উপস্থিত। এর আগে এএফ এর অফিসিয়াল ওয়েবসাইটেও ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করা হয়েছে অন্যান্য স্পন্সরদের সঙ্গে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। পিআর পদ্ধতির কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন ইস্যুতে আন্দোলন নির্বাচন বানচালের ষড়যন্ত্র। অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন না হয়, তবে ভোট নিয়ে কোনো আপোষ মেনে নেবে না বিএনপি। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, জনগণ নির্বাচন ও ভোট চায়, তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এ সময় ডিসিদের হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, কৃষক যদি তাদের ন্যায্য অধিকার না পায় তাহলে ডিসি অফিস ঘেরাও হবে। আন্দোলন এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। নাটোরে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচ 2025-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইঞ্জিনিয়ার্স কোরের অবদানের কথা উল্লেখ করে নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। বিচার কাজকে প্রযুক্তিগত দিক দিয়ে আরও আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনার বিচার নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি। ইতিহাসে প্রথমবারের মতো মামলার ট্রায়াল টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে। দুপুরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পদ্মা ভবনে সমিতির ডিজিটাল ফর্ম বিক্রয় কার্যক্রম উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আবরার ফাহাদ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আবরার মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন। জুলাই বিপ্লবকারীদের সামনে একটা জলজ্যান্ত উদাহরণ ছিলেন আবরার। সভায় আবরার ফাহাদের হত্যার বিচার কাজ দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী সহ অনেকে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার ট্রায়াল সরাসরি টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে। এর থেকে স্বচ্ছ বিচার আর কি দেখতে চান আপনারা? আবরার ফাহাদের ভূমিকা হলো, জুলাই বিপ্লব আসছে বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে, কিন্তু মানুষের যে ক্ষোভ গণতন্ত্রের জন্য, নির্যাতনের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দীর্ঘদিনের ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। আবরার ফাহাদ সেখানে ফ্যাসিস্টের অত্যাচারের, নির্যাতনের শিকারের মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে গেছিল। আবরার ফাহাদ যারা জুলাই বিপ্লব করছে তাদের সামনে একটা জলজ্যান্ত উদাহরণ ছিল যে আবরার ফাহাদের হত্যা যেভাবে হয়েছে, বাংলাদেশের প্রতিকার চাই, বাংলাদেশ গণতন্ত্র চাই, ন্যায় বিচার চাই, ফ্যাসিস্টদের বিচার চাই। আম উৎপাদনে দেশ সেরা জেলা চাঁপাইনবাবগঞ্জ। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আশ্বিনা ছাড়াও জেলায় চাষ হচ্ছে নতুন জাতের সুস্বাদু আম। তবে মৌসুমী আমে আশানুরূপ লাভ না হওয়ায় জেলার কৃষকরা এখন ঝুঁকছেন নাবি ও 12 মাসি জাতের দিকে। এমনই একটি 12 মাসি জাতের সম্ভাবনাময় আম কল্যাণভোগ। মৌসুম শেষে সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাজারে পাওয়া যায় আমটি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ফলের রাজা আমের জন্য বিখ্যাত দেশের উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ। মধুমাস জ্যৈষ্ঠ আসলেই এই অঞ্চলের আমের ধুম পড়ে যায় দেশ জুড়ে। ইতোমধ্যেই ভৌগোলিক নিদর্শক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে জেলায় উৎপাদিত ক্ষীরসাপাত, ফজলি, ল্যাংড়া এবং আশিনা আম। তবে মৌসুমি আমে আশানুরূপ লাভ না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা বর্তমানে ঝুঁকছেন নাবি ও 12 মাসি জাতের আম চাষে। এবার কল্যাণভোগ নামে নতুন প্রজাতির এমনই একটি 12 মাসি জাতের আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা গ্রামের কৃষক রবিউল ইসলাম। 2017 সালে উপহার পাওয়া 6টি কল্যাণভোগের ডগা দিয়ে আম চাষ শুরু করেন তিনি। বর্তমানে 12 বিঘা জমিতে 6,000-এর বেশি গাছ রোপণ করেছেন রবিউল। দেরিতে পাকা এই আমের প্রতিটির ওজন প্রায় 500 গ্রাম। চামড়াটা মোটার কারণে কোনো রোগবালাই খুব কম, পোকা আক্রমণ কম এবং অন্য আমের চাইতে এতে খরচটা কম। খেতে খুবই সুন্দর এবং এক একটি আমের ওজন প্রায় হাফ কেজি থেকে প্রায় 1.5 কেজি পর্যন্ত। 300 টাকা কেজি করে আম কিন্তু বাংলাদেশে বিক্রি হয়। এটি বাগান থেকে নিয়ে যাচ্ছে, বাগানে অন্য কোথাও বিক্রি হচ্ছে না। এটা সারা বছরেই পাওয়া যাবে এবং খেতেও সুস্বাদু। নতুন এই জাতের আমের স্বাদ ও দাম ভালো হওয়ায় অনেকেই এই আম চাষে উৎসাহিত হচ্ছেন। আমরা এখানে 6 থেকে 7 জন এখানে এই বাগানটা থেকে কাজকাম করি, কাজ করে আমার সংসার চলে। আমাদের এই আমটা খিরসাপাতের মতো খেতে এবং সাইজটাও খিরসাপাতের মতো নিতে বড়। অসময়ের আম, এই কারণে বাগানটাতে আসতে আমাকে সময় দিতে ভালো লাগে। কল্যাণভোগ ক্ষীরসাপাত আমের বিকল্প হতে পারে জানিয়ে সঠিক পরিচর্যা ও গবেষণা ভিত্তিক সহায়তা পেলে এটি দেশ বিদেশে বাংলাদেশের সুনাম বাড়াবে বলে মনে করে উপজেলা কৃষি বিভাগ। এই আমটি আমাদের অত্যন্ত আগাম জাতের যে ক্ষীরসাপাত যে আমের জাতটি আছে সেটির বৈশিষ্ট্য সেটির মতো এবং লেট আশিনা আমের মতো অনেক লেট একটি জাত, যার কারণে এটার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এই আমের জাতটি সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। কল্যাণভোগ আম চাষে এবার দেশ বিদেশে 12 মাসি আমের জন্য পরিচিতি লাভ করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চমক রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। আর অনেক দিন পর আবারও জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্বল পারফরমেন্সের কারণে এবারের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাইম ও নাহিদ রানা। এছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে না থাকা লিটন দাস নেই এবারও। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াডে পরিবর্তন এনে 16 সদস্যের এ দল ঘোষণা করে বিসিবি। আগামী 18 অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। কলম্বিয়াকে হারিয়ে ফিফা যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 ফুটবল দল। বাংলাদেশ সময় আজ সকালে চিলিতে সেমিফাইনালে মুখোমুখি হয় দু দেশের যুবারা। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচের 72তম মিনিটে একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার 19 বছর বয়সী ফরওয়ার্ড মাতেও সিলভেত্তি। এর মধ্য দিয়ে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে যুবাদের বিশ্বকাপ ফাইনালে উঠে আর্জেন্টিনা। অন্যদিকে টাই ব্রেকারে ফ্রান্সকে 5-4 গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে মরক্কো। বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে সান্তিয়াগোতে শিরোপার লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কাল স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ। উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 58.83%। এবং ফলাফল কেন খারাপ হলো পর্যালোচনা করে খুঁজে বের করা হবে, জানালেন শিক্ষা উপদেষ্টা।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।